নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 9 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও কিছুটা কমেছে। সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ও 9টায় 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে দুপুর 12টায় বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গতকাল বিকেল থেকে উজানের ঢলে নদীটির পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে জেলার কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে শুরু করে। ডুবে যায় কিছু ধান, বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষেত। তবে সকালে নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় নিম্নাঞ্চলগুলো থেকে পানি নেমে যেতে শুরু করেছে। ফলে আপাতত স্বস্তি নেমে এসেছে নদীপাড়ের মানুষের মাঝে। কুড়িগ্রামে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমা 26 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পয়েন্টের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু গত 2 দিনের তুলনায় ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 5টি ইউনিয়নের তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের জমির পাট, বাদাম সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিবুল বলেছেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসল হানি কমানো সম্ভব হবে। দুপুরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আমডালা খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস.এ. জিন্না কবির, জেলা প্রশাসন নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ মাছের স্বয়ংসম্পূর্ণ ছিল, কিন্তু রপ্তানি করার মতো স্বল্প পরিমাণ মাছ থাকে। মাছ চাষে আরও আধুনিকতা ও নিরাপদ পরিবেশ নিয়ে আসছে সরকার। রপ্তানি করতে হলে খাদ্যের মান বিশ্বমানের পর্যায়ে আনতে হবে। দুপুরে ময়মনসিংহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী ইনস্টিটিউটের গবেষণা পুকুর পরিদর্শন করে ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আমাদের উৎপাদন হয়, এখন প্রয়োজন কোয়ালিটি। হ্যাঁ, তো কোয়ালিটি ফিশ মানে কোয়ালিটি ফুড, অটোমেটিক্যালি ফুডে যাবে। কোয়ালিটি ফুড মানে কোয়ালিটি র মেটেরিয়ালস, অটোমেটিক্যালি র মেটেরিয়ালসে যাবে। এই পুরা চেইনটাতে প্রোডাক্টিভিটি এসছে। আমাদের এখন দরকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের র মেটেরিয়ালস, ফুড অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট ফিশকে ওই স্ট্যান্ডার্ডে আনতে পারলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেতে পারবো। ওইখানে যদি যেতে হয় আমাদেরকে সেফ ফুড প্রোডাকশন করতে হবে। বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার 5 দিন পর আরিফিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের সাঙ্গু নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নদীর চরে ফুটবল খেলার পর শৈলশোভা আবাসিক এলাকা সংলগ্ন সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায় সে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষিত ডুবুরি দল এবং স্থানীয়রা টানা উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার 6 দিন পর বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বাড়ির পাশে চার্জে রাখা একটি ইজি বাইকের বৈদ্যুতিক তারে লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 7টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানায়, সকালে স্টেশন রোড এলাকায় এক যুবক বাস থেকে যাত্রীর ফোন ছিনতাইয়ের সময় স্থানীয় যাত্রী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার আশুলিয়ে মাদক সন্ত্রাস, চাঁদাবাজি ও ইফটিজিং প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা জেলা পুলিশ। জামগড়া এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামীমা পারভিন ও প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বক্তারা অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আমাদের পুলিশে জানেন বিভিন্ন লজিস্টিক্যাল সমস্যা আছে, বিশেষ করে 5 তারিখের পরে আমাদের গাড়ি ঘোড়া অনেক পুড়িয়ে দিয়েছে, আমাদের ব্যাগ ট্যাগ ভাঙচুর করেছে। তো সেই ক্ষেত্রে যে আজকে আমরা রোজ গার্মেন্টস লিমিটেড এবং যে স্কাইলাইন যে 2টা গাড়ি দিলেন আমাদেরকে, এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি যে এই 2টা গাড়ি পেয়ে আমাদের যে চলমান যে কার্যক্রমগুলো আছে সেইগুলোকে আরও গতিশীল করতে সহযোগিতা করবে অপরাধ দমনের ক্ষেত্রে। শ্রী পারভিন আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা দেয় শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM এমদাদুল হক এ রায় দেন। মামলার অপর 2 আসামি সকিনা খাতুন ও তোরাব আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বামন্দি বাজার এলাকায় এই আয়োজন করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা অফিস কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বামন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্সের সদস্য আনারুল ইসলাম কালু সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের ব্যবসায়ী নাসির হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতদের স্বজন এলাকাবাসী জানায়, নাসিরকে প্রকাশ্যে হত্যার কয়েক মাস হলেও প্রধান আসামি ও সহযোগীরা গ্রেপ্তার হয়নি। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা। এখানে কোনো মাদক ব্যবসায়ী যখন মাদক বিক্রি করবে আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে এখানে এসে অভিযান চালাবো। আমাদের অভিযান কিন্তু অব্যাহত। আমরা চেষ্টা করতেছি, যদি কেউ বলতে পারেন যে শরীফ বা অমুক অমুক জায়গায় আছে, যদি আমার পুলিশ সেখানে না যায় সেই দায়ভার আমি নিব, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিবে। আপনারা আর আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনারা যদি এইসব দুষ্কৃতী পান কোথাও, রাত্রে যে কোনো সময় আমার নাম্বার 24 ঘন্টার জন্য খোলা। যদি ফোন দেওয়ার পরে না যাই তখন আমাদেরকে বলেন যে আপনারা তো আমাদের কোনো কাজ করেন নাই। নারায়ণগঞ্জে লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র লুটের ঘটনায় প্রতারক ও অস্ত্র ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লুট হওয়া 2টি শর্টগান, একটি ইয়ারগান, 38 রাউন্ড গুলি, একটি হাইয়েন্স মাইক্রোবাস ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী অস্ত্র মালিকদের ডেকে এনে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিত। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এমন 4টি ঘটনায় মামলা হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিন্ডিকেট যে 4 জন আছে, এই সিন্ডিকেটের 4 জনকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের বিরুদ্ধে তো অলরেডি মামলা আছেই, এই মামলা আছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হবে এবং তাদের আইনগত যে পরবর্তী প্রক্রিয়াগুলি আমরা যথারীতি সম্পন্ন করব।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী ও বিচার প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ এবং প্রবেশ ব্যবস্থায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 23 জুন জজশিপ, ম্যাজিস্ট্রেসি, জেলা প্রশাসন ও জেলা আইনজীবীর সমিতির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বুধবার আদালত চত্বর পরিদর্শন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদউদ্দিন মোহাম্মদ আসিফ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে নিরাপত্তা জোরদার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এখানে যদি অস্ত্র জনজনানি হয় তাহলে মানুষ আর যাবে কোথায়? সেজন্য আমরা আইনজীবী সমিতি সহ প্রশাসনের কাছে অবহিত করে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আদালত চত্বরে একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি হবে, সেখানে আমাদের পর্যাপ্ত অফিসার এবং সৈনিক থাকবে। ওই নিরিখে আমরা একটা মহড়া দিয়েছি আজকে। আশা করি আমরা নিরাপত্তা আরো নিশ্চিত করতে পারবো। বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা হলরুমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন সেলিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াজুর রহমান। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন। টাঙ্গাইলের ঘাটালে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ। শেরপুর পৌরসভার 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে শেরপুর পৌরসভার সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং বাজেট পরবর্তী আলোচনা সভায় বাজেট উপস্থাপন করা হয়। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 22,34,63,519 টাকা এবং রাজস্ব ব্যয় 20,46,15,000 টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে 34,63,59,225 টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে 2,39,225 টাকা। ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের প্রতিকার ও উত্তরণে করণীয় বিষয়ে অংশীজনদের নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহার কমানো, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এখন যে পর্যায়ে আসছে আমরা চেষ্টা করব যে নতুন করে যেন আর দূষণ পানিতে না যায়। মাটি, পানি, বিশেষ করে ব্যাটারি বা অন্য যেগুলো আছে সেখানে এটিপি জরুরি, আবার পানি দূষণের জন্য ইটিপি জরুরি। দুটোই যেন অ্যাক্টিভ থাকে সেটার জন্য আমি এমপি মহোদয়কে বলবো যে আপনি একটা টিম করে দেন, প্রত্যেক এলাকা ভিত্তিক একটা টিম করে দেন। তারা পরিবেশকে জানাবে, শিল্প পুলিশকে জানাবে, তারা পদক্ষেপ নেবে। পদক্ষেপ না নিলে আমরা পদক্ষেপ নেব। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ধুলিভিটা বাস স্ট্যান্ডে অবৈধ দোকানপাট পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে। হকারদের বাধার মুখে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে গেলে পুনরায় আজ সকালে ঢাকা 20 ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিনের হস্তক্ষেপে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান, সড়ক ও জনপদ বিভাগ নয়ারহাট শাখার প্রধান নূরে আলম সিদ্দিক। উচ্ছেদ অভিযানের সময় বিশৃঙ্খলা বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সুপার মোতায়েন ছিলেন।
2025-26 অর্থ বছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুর সদর উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার SMN জামিউল হিকমা। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায় ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। নোয়াখালী প্রেস ক্লাব অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সৌন্দর্যের উপর গুরুত্ব দিয়ে জেলার উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলার বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামাতের আমির এসাক খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন সহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিপা আমিনা আল গাজীর প্রস্তাবিত ঝালকাঠি নলছিটি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধি দল। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা উন্নয়ন বিভাগের উপপরিচালক মোহাম্মদ নূর ইয়াসিনের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দল সভায় অংশ নেয়। জেলা প্রশাসক মমিনুদ্দিনের সভাপতিত্বে সফরের অংশ হিসেবে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, LGED এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে 4টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। সকাল 8:15 দিকে জেলা শহরের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মার্কেট খোলার আগে রাজশাহী স্টোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়ে ফ্যাশন, গার্মেন্টস ও রাইসা ফ্যাশনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর উপজেলায় 3টি, শিবগঞ্জের 2টি এবং নাচুলের 1টি মিলে মোট 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এতে 4টি দোকানের পুরো আসবাবপত্র, পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। মাগুরায় মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঝিনাইদহের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওসিউজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাদমান আকিফ, দুদকের উপসহকারী পরিচালক কামরুজ্জামান, অধ্যক্ষ মইমুর আলী মৃধা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। সমাজের সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নগরীর একটি হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের পরিচালক মেহরুন নাহার মন্ডির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার SM মঞ্জুর ইলাহি। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল ইসলাম আকাশ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের ডেপুটি ম্যানেজার সৈয়দ আবু সালে মাহফুজ, স্বপ্নোচ্ছ্বাস ফাউন্ডেশন পরিচালক অপু হোসেন সহ তৃতীয় জনগোষ্ঠীর একাধিক সদস্য সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। আগামী 28 জুন সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে অবহিতকরণ এবং পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিভিল সার্জন কুড়িগ্রাম ডাক্তার স্বপন কুমার বিশ্বাস। এতে অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও ICT মোহাম্মদ নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা,
পরিবার পরিকল্পনা উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সম্পাদক মাহফুজার রহমান সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুর 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা সহায়তা 6,000 কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি, আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বিআরটিপি কর্মকর্তা বাহুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি মাইটিভির প্রতিনিধি সরোয়ার হোসেন সহ প্রমুখ। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেনের কাজ দ্রুত সমাপ্তিকরণ ও মৌলিক সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে সচেতন মহল ও পৌরবাসীর ব্যানারে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ পিয়াস, উপজেলা বিএনপির 2 নং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি মাইটিভির প্রতিনিধি লিপু খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন।